দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোর। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত ৮টায় থাকি আপনাদের সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় সুপার 4 এশিয়া কাপ। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আপনাকে স্বাগত আমাদের সাথে। কেমন আছেন? খুব ভালো আছি। ডেফিনেটলি সুপার 4 চলে গেছি আমরা, হুইচ ইজ ভেরি গুড। কারণ এই টুর্নামেন্টটা এশিয়া কাপটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। একটা স্ট্রং গ্রুপে ছিলাম আমরা, সেখান থেকে কোয়ালিফাই করা আমার মনে হয় বাংলাদেশ টিম ভেরি গুড জব। যদিও এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, বাট সো ফার সো গুড। সুপার 4 যদি না যেতে পারতাম তাহলে একটু খারাপ লাগতো, বাট যেহেতু সুপার 4 চলে গেছি এখন নিশ্চয়ই আমরা আরো একটু দূরে তাকাতে পারি। না নিশ্চয়ই, কিন্তু একটু তো কাটাছেড়া করতে হয়, যেহেতু এখানে বসেছি, যেহেতু আপনাকে পেলাম, সো আপনার কাছ থেকে তো কিছু জানতে চাবই। আসলে সুপার 4 বাংলাদেশ উঠলো শ্রীলঙ্কার সাহায্য নিয়ে, এই জিনিসটা মানে কত আপনার কাছে কেমন লাগলো বিষয়টা? আসলে এই যে সবসময় সমীকরণের একটা মার প্যাচে আমরা পড়ে থাকি, অন্যর দিকে তাকিয়ে থাকতে হয়, ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়, এই জিনিসগুলো সুমন ভাই। না দেখুন, আমার কাছে কথা ঠিক পুরোপুরি এমনটা মনে হয় না। ইয়েস, ডেফিনেটলি আমাদের সেটাতে তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কার সাথে, বিকজ আমাদের রান রেট ওয়াজ ভেরি পুয়ার। এক্স্যাক্টলি। আমরা যদি সুযোগ ছিল, যদি আমরা আমার মনে হয় যে নট সো মাচ উইথ আফগানিস্তান, যদি সেখানে যদি আমরা মুস্তাফিজ যদি রান আউটটা মিস না করতেন তাহলে তো আমাদের আফগানিস্তানের সাথে রানের ব্যবধানটা বেশি হতো। বাট হংকং এর সাথে আই থিঙ্ক সেখানে একটু সুযোগ ছিল একটু আগে শেষ করা। নিশ্চয়ই সেখানে সুযোগ ছিল। আমার মনে হয় ওই ম্যাচটা আমরা একটু মিস আউট করেছি। আমি জানি না, আমরা হয়তো একটু ইনকনফিডেন্ট ছিলাম যে শুধু আমরা জিততেই চেয়েছি। বাট যখন আপনি একটা স্ট্রং গ্রুপে থাকবেন, যখন আরও দুটি স্ট্রং টিম আপনার সাথে থাকবে, তখন আপনি যখন সুযোগ পাবেন একটু এগিয়ে রাখতে হবে। বিকজ আপনি তো 3টা ম্যাচ জিততে হয়তো সবসময় জিততে পারবেন না, একটা ম্যাচ আপনার মিস আপ হতেই পারে, যেটা শ্রীলঙ্কার সাথে আমাদের হয়েছে। আমরা 2টি ম্যাচ জিতেছি, তারপর রান রেটের জন্য আমাদের শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছে, বিকজ আফগানিস্তান রান রেট ওয়াজ ভেরি হাই, তারা রান রেটটা বাড়িয়ে রেখেছিল। এই জিনিসগুলো একটু ক্যালকুলেটিভ করা যেতে পারতো হয়তো, বাট সোফার আপনি যখন চলে গেছেন তখন তো আসলে বলাই যায় যে বাংলাদেশ ডিড এ গুড জব। না নিশ্চয়ই সুমন ভাই, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বাংলাদেশ তো সুপার 4 কোয়ালিফাই করেই ফেলেছে, সো তাদের যে ভুলগুলো ছিল বা তারা যেভাবে খেলেছে সেটা কিন্তু ইগনোর করার আসলে জায়গা নাই। আপনাকে কিন্তু পেছনের থেকে ওই শিক্ষাগুলো নিয়ে কিন্তু সামনে আগাতে হবে। সো আমরা যদি একটু পেছনে তাকাই, কারণ সুপার 4 সামনে আমরা দেখবো আসলে বাংলাদেশ কেমন করে। আপনি যদি দেখেন যে টি-20 মেজাজের যে খেলাটা, সেখান থেকে কিন্তু বারবার বাংলাদেশ ছিটকে পড়ছে, যে স্লো গেম করাটা। হয়তো জিতেছে বাংলাদেশ, কিন্তু জেতার মতো কি জিতেছে, এটাকে আপনাকে একটু ভাবাচ্ছে যে আসলে সুপার 4 বাংলাদেশ কি করতে পারে। দেখুন সেম ভাবে খেললে সুপার 4 তো একটু ট্রাভেল হবে, কারণ ওখানে পাকিস্তান, ইন্ডিয়া আছে। ডিপেন্ডস অন কন্ডিশন। আসলে দেখুন, যে এরকম উইকেটে খেলা হয়েছে আবুধাবিতে, শারজাতে, এটা ঠিক 200 রান উইকেট ছিল না। আপনি দেখেছেন পাকিস্তান টিম স্ট্রাগল করেছে। ইন্ডিয়া ইজ এ ডিফারেন্ট সাইড, ইন্ডিয়াকে হয়তো অত পরীক্ষায় পড়তে হয়নি। শ্রীলঙ্কা কিছু ভালো উইকেট পেয়েছিল, শুধুমাত্র আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ ছাড়া বাকি কোনো ম্যাচের উইকেটে কিন্তু আসলে 200 রান উইকেট ছিল না। সো এখানে আসলে টি-20তে যে ধরনের আমরা খেলতে চাই কিংবা যে ধরনের খেলা দেখতে চাই, ঠিক সেই ধরনের কন্ডিশন কিন্তু শারজা এবং আবুধাবিতে ছিল না। ইউ সি দ্যাট। আমার বাংলাদেশ যখন 160টা আফগানিস্তান রান করেছে তখন বলছে ইনাফ রান, যদিও খুব ভালো স্টার্ট করে পরের দিকে আমরা রানটা বেশি করতে পারিনি। ওয়ার ওয়ান্ডারফুল ওপেনিং পার্টনারশিপ, তারপর সেটাকে বড় করতে পারিনি। বাট দ্যাট বিকজ পরের দিকে উইকেট কিন্তু স্লো হওয়া শুরু করেছিল, এবং বাংলাদেশ যখন ওই রানটা করতে পেরেছে তখন মোটামুটি কিন্তু কনফার্ম হয়ে গেছে রানটা আফগানিস্তান করতে কষ্ট হবে। দ্যাট মিনস কন্ডিশনটা ঠিক যেরকম আমরা ভেবে থাকি টি-20তে তেমন ছিল না। বাট ইন এভার দুবাই উইকেট ইজ বেটার। দুবাই উইকেটটা কিন্তু ডিফারেন্ট উইকেট হয়, আবুধাবি এবং শারজা থেকে দুবাই উইকেটটা ভালো উইকেট হয়। তো আই হোপ যে সেখানে আমাদের গেম প্ল্যানটা ডেফিনেটলি অন্যরকম হবে। দেখুন, আমরা লাস্ট ম্যাচে কিন্তু রিস্ক নিয়েছিলাম আফগানিস্তানের সাথে। আমরা 4টা বোলার খেলিয়েছি, বিগ রিস্ক। কারণ টি-20 ফরম্যাটে আপনি 5 জন বোলার নিয়ে খেলেও হয়তো বিপদে পড়তে পারেন, বিকজ একজন বোলার এক্সপেক্টেড যে তার একটা খারাপ দিন যাবে। আমরা 4টা জেনুইন বোলার নিয়ে খেলেছি। উই আর সো লাকি যে 4 জন বোলারই অসাধারণ বল করেছে। 2জন পার্ট টাইমার করাতে হয়েছিল 4 ওভার, তারা 2জন কিন্তু 55 রান দিয়েছিলেন সম্ভবত। কিন্তু যদি আমাদের মেইন বোলাররা 4 জন বোলার মধ্যে মেইন 4 জন বোলার যদি একজন ফেল করতো তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা হতে পারতো। সেই রিস্কটা নিয়েছি, যদিও সেটা আমাদের কাজে দিয়েছে, আমরা ম্যাচটা জিতে বের হয়ে গেছি। বাট আই থিঙ্ক গোয়িং ফরওয়ার্ড সুপার 4-এ এটা নিয়ে একটু ভাবতে হতে পারে টিমকে, যে এটা কিন্তু অনেক বড় রিস্ক হয়ে যায়। কারণ দেখুন, আমাদের ব্যাটিং হয়তো আমরা তো কনফিডেন্স ছিলাম না, যাদের ব্যাটিং লাইন আপটা লম্বা করেছি, বোলার একজন কমিয়ে। টি-20 ফরম্যাটে যদি রান করেন আপনি কিন্তু প্রথম 6 জন ব্যাটসম্যান রান করবে, পরের দিকে ব্যাটসম্যান যদি দেখে ওটা কাজে লাগে, কিন্তু বোলিংটা কিন্তু আপনার করতেই হবে।
সো আই থিঙ্ক এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারে বাংলাদেশ দল, কারণ আমার কাছে যদি পরবর্তী পর্যায়ে যখন খেলবো তখন এই 5 নম্বর বোলারটা কিন্তু অনেক ভাইটাল হয়েছে, বিকজ টিমগুলিতে এখন ক্যালকুলেট করে, আফগান কিন্তু ক্যালকুলেট করেছিল যে বাংলাদেশের 4টা বোলারকে আমরা ইউজ করবো পার্ট টাইমে, সেটা কিন্তু তারা করেছিল। লাকিলি মুস্তাফিজ বল ভেরি ওয়েল, রিশাদ অসাধারণ বল করেছে, নাসুম খুব ভালো বল করেছে, তাসকিন বল ভেরি ওয়েল, সো ম্যাচটা আমরা বের করতে পেরেছিলাম। আবার যদি একটু বলি যে আমাদের ওপেনারদের পারফরমেন্স আসলে কেমন লাগছে আপনার? শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু দুজন আসলে কোনো রানের খাতায় খুলতে পারেনি আমরা, কিন্তু শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছিল। আবার আমরা যদি দেখি আফগানিস্তানের সাথে এত দুর্দান্ত স্টার্ট করলো, আমার যতটুকু মনে পড়ে 80 রানে 1 উইকেট ছিল বাংলাদেশে, সেখানে মনে হচ্ছিল যে আজকে একটা হাই স্কোরিং বা দুর্দান্ত একটা ম্যাচ দেখতে যাচ্ছি। সেখান থেকে 56 রানের মধ্যে বাংলাদেশ যে প্যাক হয়ে গেল বা ম্যাচটা যে আস্তে করে স্লো হয়ে গেল, সেই জায়গাটা তো সুযোগ ছিল যে আসলে বাংলাদেশের কিছু রান রেটটা বাড়িয়ে নেয়ার। আবার বলছি কন্ডিশনের কথা, কারণ আবুধাবি শারজা উইকেটে যদি আপনি খেয়াল করে থাকেন, নতুন বলটা রানটা ভালো আসছে, যখন বলটা 10 ওভার পরে কিন্তু উইকেট স্লো হয়ে যাওয়া শুরু করে, তখন রান করাটা আরও অনেক কঠিন হয়ে যায়। ওপেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ওপেনিং যদি ভালো করে রানটা আসলে বড় হতে পারে, সো এই জন্য নতুন বলটা ইউজ করা খুব জরুরি। তো আই হোপ যে আমাদের ওপেনার, যেটা আমরা একটা ম্যাচ করেছি তানজিদ তামিম ব্যাটেড ভেরি ওয়েল, সো বাট আবার দুবার উইকেটটা কিন্তু ডিফারেন্ট, দুবার উইকেটটা ভালো হওয়ার কথা, সেক্ষেত্রে হয়তো আমাদের ওপেনাররা তারা যে ব্যাটিং করতে চান সেই ব্যাটিং করতে পারবেন, কারণ দুবাইতে হয়তো 140 কিংবা 150 রানে খেলা হবে না, দুবাইতে হয়তো খেলাটা হবে 170 কিংবা 80 রানে খেলা, সেক্ষেত্রে ওপেনিং পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট হবে। পাওয়ার প্লেটা কি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারছি? লাগাতে 3টা ম্যাচের মধ্যে আসলে আমরা যদি দেখি আরো ভালো করতে পারতাম, বাট অ্যাজ ইফ আপনি যদি অন্য দলগুলি দেখেন, পাকিস্তান স্ট্রাগল ইজ বিগ টাইম। পাকিস্তান আসলে সবাই কিন্তু কম বেশি স্ট্রাগল করেছে। শ্রীলঙ্কাও কিন্তু ওদের ওপেনার কিন্তু ওরা যেভাবে ব্যাটিং করে, তেমন প্রথম নিশ্চিকা কিন্তু অত ইজ এ ভেরি গুড ওপেনার। আই এম নট গিভিং এক্সকিউজ, বাট কথা হচ্ছিল যে এখানে হয়তো কন্ডিশন ঠিক আইডিয়াল কন্ডিশন ছিল না, বাট দুবাইতে যখন খেলাবে আমরা বেটার কন্ডিশন পাবো, সেখানে হয়তো আমাদের ডিফারেন্ট ফরম্যাটে ডিফারেন্ট ডাইমেনশনে খেলতে হবে। আসলে হঠাৎ করে আমরা দেখলাম মানে সবাই আমরা আসলে শ্রীলঙ্কা সাপোর্টার হয়ে গেলাম, যে আসলে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে ছিল সবাই। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচটা একটু দেখে আসতে চাই, যে এই ম্যাচের উপরে আসলে বাংলাদেশের ভাগ্য অনেক বেশি নির্ভর করছিল, সেই ম্যাচটা একটু দেখে আসতে চাই এবং ওই ম্যাচ নিয়ে একটু সুমন ভাইয়ের কাছ থেকে জানতে চাবো তার মতামতগুলো। সুমন ভাই, ম্যাচটার আসলে কন্ডিশন দেখে মানে ম্যাচটা প্রতিবেদনটা দেখে আপনার কাছে এই জন্য ফিরতে চাচ্ছিলাম যে আফগানিস্তান যখন ঘন ঘন উইকেট পড়ছিল, মানে নবী কিন্তু একদম শেষ ওভারে 32 রান যে নিল, সেইটাই কিন্তু ম্যাচের আফগানদের পক্ষে নিয়ে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচটা বের করেছে, কিন্তু একদম 32 রান নিয়ে 169-এর মতো একটা টার্গেট কিন্তু আফগানিস্তান সেট করতে পেরেছিল। এই জায়গাটা বাংলাদেশ কোথায় আছে? আমরা কেন সাহসটা দেখাতে পারি না? নবী ইজ এ বিগ পাওয়ার হিটার, আমাদের আসলে ওরকম পাওয়ার হিটার নেই, ফ্যাক্ট, দিস ইজ ফ্যাক্ট। বাট আমাদের যা আছে সেটা নিয়ে কিন্তু আমরা এদের টিম হিসেবে খারাপ খেলি না। আর আমার মনে হয় যে শ্রীলঙ্কান ক্যাপ্টেন এখানে একটু মিস ক্যালকুলেট করে ফেলেছেন, কারণ শেষ ওভারের নবীর জন্য ইজ ইজি, লেফট আর্ম স্পিনার, তার জন্য সহজ হয়েছে। সেটা যদি ফার্স্টটা বলে রাখতে পারতেন তাহলে হয়তো 5টা ছক্কা ডেফিনেটলি, মাঝখানে কিন্তু ওয়ার্ল্ড অত মারেনি, ওই সময় তো নবী স্ট্রাইক করবেনি, আর নবীর জন্য একদম জোনটা একদম ফ্রি জোন হয়েছে। বাট নবীকে আপনার ক্রেডিট দিতে হবে, জেনুইন পাওয়ার হিটিং, পরপর 5টা 6 মারা, যে এবং ওয়ার্ল্ডে কিন্তু পার্ট টাইমার না, ওই যে জেনুইন লেফট আর্ম স্পিনার, তাকে মারাটা সহজ ব্যাপার ছিল না। আমার মনে হয় যে আমাদের নবীর যে স্পেশাল প্লেয়ার, এরকম কিছু ইনিংস আছে ও পাওয়ার হিটিং করতে পারে, সেটা করতে পেরেছে। বাট আমি থিঙ্ক শ্রীলঙ্কান প্লেড ভেরি ওয়েল, আমি খুব ইমপ্রেস শ্রীলঙ্কার ব্যাটিংটা দেখে। ডেফিনেটলি এত বড় স্কোর চেজ করে এবং তারা যেভাবে আসলে খেলেছে, শ্রীলঙ্কা খুব ব্যালেন্স একটা ম্যাচ কিন্তু তারা খেলেছে, প্রতিটা ডিপার্টমেন্ট ট্রু প্রফেশনাল ব্যাটিং আমি বলবো। এক্স্যাক্টলি। আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু সেখানে ফেল করেছেন একটা সময়, কিন্তু আমাদের মনে হয়েছিল আফগানিস্তান হয়তো 130 মানে 30 করতে পারে কিনা, এরকম একটা স্কোর ভাবছিলাম হয়তো খুব বেশি হলে 135-130 মধ্যে থাকবে। সেখান থেকে কিন্তু একটা খুব মানে যেরকম উইকেটে খেলা হচ্ছে, যেরকম কন্ডিশন আমি দেখতে পাচ্ছি, যে রানটা আফগান করেছেন, আই থট দ্যাট বাংলাদেশ টিম হয়তো তাদের টিমের ফ্লাইটের বুকিংটা করে ফেলতে পারে এই ম্যাচ জেতা কষ্ট, বিকজ আফগানদের কিছু ভালো স্পিনার আছে। অনেকের কিন্তু আমি স্ট্যাটাস দেখেছি যে আফগানিস্তানের এই স্কোর সেট করার পর আমি অনেকের স্ট্যাটাস দেখেছি যে
বাংলাদেশ কিন্তু বিমানের টিকিট কেটে ফেলেছে, গুড বাই বাংলাদেশ ফ্রম এশিয়া কাপ। মানে এই টুর্নামেন্টের ট্র্যাডিশন মানে এরকম যাচ্ছে, স্ট্যাটস এরকম যাচ্ছে যে কেউ যদি 160 করে 140 করে এটা উইনিং টোটাল হয়ে যাচ্ছে। বাট রিপ্লাইতে এসে শ্রীলঙ্কানরা যে ব্যাটিং করেছে প্রফেশনালি, তারা কিন্তু খুব ক্যালকুলেটিভ ব্যাটিং করেছে, কখনো হাই রিস্ক নেননি, কখনো মানে স্টাক হয়ে যাননি, সিঙ্গেলস ডাবল সবসময় নিয়েছেন, ইনিংসটা রোটেট করেছেন এবং অড বাউন্ডারি ওভার বাউন্ডারি সবসময় ছিল। তারা বোলারদের পিক করেছেন। একটা সময় ইংল্যান্ডে এই শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মনে হয়নি তারা প্যানিকড, তারা চিন্তা করছেন, টেনশন করছে। আপনি দেখেন ইফ ইউ লুক এট দ্য বডি ল্যাঙ্গুয়েজ, দে আর সো কুল, দে সো কাম, এবং খুব সুন্দরভাবে ইনিংসটা শেষ করতে পেরেছে। মাইন্ডেড আফগানিস্তান বোলিংটা কিন্তু খুব টি-20 ফরম্যাটে খুব স্ট্রং বোলিং লাইন আপ, নিশ্চয়ই সেটাকে খুব সুন্দরভাবে তারা চেস করতে পেরেছে। আচ্ছা শুনুন ভাই, অনেকে বলে মানে বলছে মানে এটা কিন্তু একটা মানে কি বলবো, যেটা মানে মানুষের মুখে মুখে যে আসলে আফগানিস্তান হেরেছে ওদের দাম্ভিকতার জন্য, ওদের ওভার কনফিডেন্সের জন্য এবং অনেকটা অহমিকার জন্যই তাদের হার হয়েছে। এটা মানে রাশিদ খানের কথা শুনলে বিভিন্ন সময় তাই মনে হয়। এটাকে আপনি কিভাবে দেখবেন? আমার মনে হয় যে আফগান সেকেন্ড বেস্ট টিম ইন এশিয়া, এটা নিয়ে আই ডোন্ট থিংক দ্যাট, আমার এটা মনে হয় রাশিদ খান মনে করছিলেন, তাই মনে করছিলেন। আমার আফগানরা নিজেদের একটু করছে, নিজেদের কিন্তু অন্যরকম ভাবছে। ইউ রাইট, আমার আসলে ওদের একটা জিনিস ভালো লাগে, দেয়ার ফাইটার, তারা মাঠে একদম তাদের সেরাটা দিতে পারে। বাট আমার মনে হয় ওভার কনফিডেন্স, এবং তারা নিজেদের মনে হয় তাদেরকে একটু ওভার করা হয়, মানে অ্যাপ্রিশিয়েট করা হয় বেশি। আমরা নিজেরাও করি, আমরা আফগান টিমটা অনেক সেটা কিন্তু তারা আসলে অর্জন করেছে, সেই জায়গাটা অর্জন করেছে, ঠিক আছে। বাট আমার মনে হয় একটু তাদেরকে একটু বেশি দেওয়া হয়ে থাকে। মানে আমাদের যদি বাংলাদেশ এবং আফগানিস্তানের যদি টি-20-র প্রিভিয়াস মানে স্ট্যাট হেড টু হেড দেখা যায়, সেখানে কিন্তু আসলে আফগানিস্তানই এগিয়ে আছে। হ্যাঁ, সেটা এগিয়ে আছে বিকজ ওদের প্লেয়াররা টি-20তে খুব কার্যকর, এবং এটা কিন্তু ওদের নিজেদের কন্ডিশন ছিল। হ্যাঁ, নিজেদের কন্ডিশন ছিল। আর ওদের যে খেলার যে স্টাইলটা, সেটা টি-20তে খুব ফরম্যাটে খুব ভালো, যে ওদের খেলারা ফ্রান্সাইজি ক্রিকেটে অনেক বেশি সুযোগ পান, ওরা টি-20তে আমাদের খেলেও বেশি। তো অবভিয়াসলি টি-20 টিম হিসেবে আমাদের তো ভালো, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা যে খুব ভালো ওয়ার্ল্ড বেস্ট তেমনটা নয়। তাদের কোচও কিন্তু একটু মক করেছিলেন বাংলাদেশকে নিয়ে, যে তিনি ভেবেছেন যে আসলে বাংলাদেশ অনেকবার এশিয়া কাপ জিতেছে এবং তিনি ওখানে বসে গুগল করে দেখেছেন বাংলাদেশ জিতে নাই। এই জিনিসগুলো কি মনে হয় যে এটা মানে আমরা বলি না যে খেলার আগে খেলা, এরকম কিছু মানে একটু তুচ্ছ-তাচ্ছিল্য করা? আমি জানি না তিনি কি ভেবেছেন, বাট আই হোপ হি গট হিজ অ্যানসার। ডেফিনেটলি এটা দেখার মতো একটা মজার ছিল তার এক্সপ্রেশনগুলো। সত্যি কথা বলতে আমি শ্রীলঙ্কানকে সাপোর্ট করি, বাট শ্রীলঙ্কানকে কালকে যত সাপোর্ট করেছি এতটা কখনো লাইফে করা হয়নি। একটা ব্যাপার তো অবশ্যই বাংলাদেশ যাবে, আর একটা ব্যাপার আমি চাইছিলাম যে আফগানদের যে দাম্ভিকতা, এটা যেন আমাকে দেখতে না হয়। আপনার ভেতরেও কি এই জিনিসটা কাজ করেছে যে আফগানিস্তানের যে দাম্ভিকতা, এই যেন ওরা না জিতে, একটা মানে অ্যানসার রিপ্লাই তাদের পাওয়া উচিত। ইফ ইউ লুক এট অস্ট্রেলিয়ান টিম, ওরাও কিন্তু খুব স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওরা কিন্তু আপনাকে করবে না, মানে ডিসরেসপেক্ট করবে না, এটা করবে না। ওইটাই আসলে আফগানিস্তানের উপর মানুষের যে একটু রাগ বা ক্ষোভ যেটা আমরা দেখেছি ক্রিকেট ভক্তদের, সেটা কিন্তু এই কারণটাতে, স্পেশালি রাশিদ খানের বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যই আসলে ক্রিকেট প্রেমীদের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। এই রাশিদ খান কিন্তু আপনি যদি ওর মানে হিস্ট্রি দেখেন, ও কিন্তু ওর ক্যারিয়ারটা মানে ক্যারিয়ার শুরু হয়েছিল, বাট ক্যারিয়ারটা বিল্ড আপ হয়েছে কিন্তু বাংলাদেশের বিপিএল খেলে। প্রথম 2 বছর বিপিএল যখন হয়েছে তখন ও কিন্তু কেউ চিনত না, এবং বিপিএল এর মাধ্যমে কিন্তু পরিচিতি বের হয়, বিপিএল থেকেই কিন্তু রাশিদ খান হিসেবে পরিচিতি পায়। সো ওর একটু মনে রাখা উচিত, একটু আসলে ক্যারিয়ারে কিন্তু বিপিএল অনেক অবদান আছে। না নিশ্চয়ই। আমরা যদি একটু দেখি, একটু আগে আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন শোন ভাই, যে আসলে শ্রীলঙ্কার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার খুব ভালো লেগেছে, কিংবা আমরা আফগানিস্তানের বডি ল্যাঙ্গুয়েজ সবসময় দেখি অ্যাগ্রেসিভ, যে তার যে ক্ষুধাটা, এই জিনিসটাই কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা যখন দেখি যে একটু ক্রুশাল বা একটু ক্রিটিক্যাল মোমেন্ট চলে আসে, বাংলাদেশ কেমন যেন ম্যাচটা ছেড়ে দেয়, খাপছাড়া হয়ে যায়। কালকে যখন আমরা লাস্ট ম্যাচে যখন আমরা শ্রীলঙ্কা আফগানিস্তানে দেখছিলাম, আফগানিস্তানও কিন্তু ঘন ঘন উইকেট পড়ার পর তারা ধরে রেখেছিল ম্যাচটা, লাস্টে নাভি যেই কাজটা করলেন। ইভেন শ্রীলঙ্কাও এত বড় রান চেস করতে গিয়ে তারা কিন্তু ক্যালকুলেটিভ ওয়েতে খেলে ম্যাচটা বের করে নিয়েছে। এই জিনিসটা বাংলাদেশের কোথাও যেন মনে হয় একটু মিসিং। ইউ আর রাইট, আই থিঙ্ক, বিকজ দেখুন যেই ম্যাচটা ইভেন আফগানিস্তানের সাথে যেই ম্যাচটা আমরা জিতলাম, আমরা ম্যাচটা জিতেছি, তো জেতার পরে তো আমরা বলি যে জিতে গেছি, সো অল গুড। ব্যাপারটা আসলে অল গুড নয়। আফগানিস্তানের সাথে আমরা খেলাটা আরও আগে শেষ করতে পারতাম, এবং শেষ করতে না পারার পিছিয়ে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, ওই ম্যাচটাতে আমরা
ঠিক অ্যাগ্রেসিভ ইন্টেন্ট যে বডি ল্যাঙ্গুয়েজটা আমি কিন্তু মাঠে ওটা মিসিং কারণ ওটা কিন্তু আমাদের ডু অ্যান্ড ডাই ম্যাচ ছিল। শুধু আমরা জিততে জয় পরবর্তী পর্যায়ে সেকেন্ড সুপার ফোরে যাবো কিনা জানি না, মানে পরের কথা, বাট আফগানদের সাথে খেলা মানে কিন্তু প্রেস্টিজ হতে থাকে না, ব্যাপার তো থাকে। তো ওই জিনিসটা মিসিং, কারণ মাঠে আমরা ফিল্ডিং করছি। একটা জিনিস আপনি ধরতে পারবেন বডি ল্যাঙ্গুয়েজ, আপনি সেলিব্রেশন দিয়ে, একটা ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে। একটা উইকেট পাওয়ার পরে কিন্তু আপনি দেখবেন যখন আপনি খুব মনে প্রাণে কিছু চাইছেন, তখন দেখবেন 10 জন প্লেয়ার একসাথে হচ্ছে, দৌড়ে আসে সবার সাথে। এই জিনিসটা কিন্তু দেখিনি। সেলিব্রেট বোলার সেলিব্রেটিং, উইকেট কিপার সেলিব্রেটিং, দ্যাটস ইট। কেন জানি শোন ভাই, এই জিনিসটা লাস্ট দেখেছিলাম আমার মনে হয় যে মাশরাফির সময় মাশরাফি এই জিনিসগুলো খুব টিমের মধ্যে ধরে রাখতেন, বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, এই যে উইকেট নিয়ে যে সেলিব্রেশনগুলো, চেস টু চেস যে সেলিব্রেশনগুলো আমরা দেখেছি, ওই সময়গুলো দেখেছি। এই সময় প্লেয়ারদের মধ্যে কেন জানি মনে হয় যে এই জিনিসগুলো একটু মিসিং থাকে, যে আমরা জিতছি বা যে অ্যাগ্রেশনটা নিয়ে ম্যাচটা বের করতে হবে, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে আমরা যখন টিভি সেটের সামনে বসে খেলা দেখছি আমরা কনফিডেন্স পাচ্ছি না। এটা তো আসলে মানে খুব কঠিন কিছু নয়। এটা এমন না যে আপনাকে স্কিলটা এটা করলে স্কিল অনেক বেড়ে যাবে, বাট আপনি যখন একটা টাইট ম্যাচে যাবেন, যখন কঠিন পরিস্থিতি থাকবেন, এই জিনিসগুলি আপনাকে ওই একটু বাড়তি ডেফিনেটলি এটা কিন্তু মানে অ্যাজ আ সব স্পোর্টসে, জি এটা সব স্পোর্টসেই কিন্তু এই যে মাঠের ভেতরে যে কনফিডেন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ফুটবল বলেন, ক্রিকেট, যে এনি স্পোর্টস, আপনার মাঠের ভিতরে কিন্তু আপনার কনফিডেন্সটা অপোনেন্টকেও কিন্তু একটু মেন্টালি ভেঙে দেয় বা একটু শেকি করে দেয়। আপনাকে যখন দেখে আমি বুঝছি যে আপনি কনফিউজ বা আপনি ততটা কনফিডেন্ট না, আমি কিন্তু অটোমেটিক্যালি তখন কনফিডেন্ট হয়ে যাই। ব্যাপারটা কিন্তু তাই। এক্স্যাক্টলি, আমি এই যে এক্স ফ্যাক্টরের কথা বলি না আমরা, আপনি যখন যেটা বললেন যে 50-50 ম্যাচে এই এক্স ফ্যাক্টরগুলো খুব দরকার হয়। এই ইমপ্রেশনটা, মানে বডি ল্যাঙ্গুয়েজটা, খেলায় আপনি কতখানি জিততে যাচ্ছেন, হয়তো ভিতরে ভিতরে আপনি অনেক ডিটারমাইন্ড, বাট সামটাইমস সেটা দেখানোর ব্যাপার হয়ে থাকে। একসাথে মিলে টিম যখন একসাথে হয় না, তখন অন্য টিম কিন্তু আমি যদি যখন ব্যাটিং করি, আমার 10 জন লোক যখন কথা বলে, আই ফিল আন্ডার প্রেশার। এটা সব প্রতিপক্ষের উপর প্রেশার ক্রিয়েট করে, এবং এটা অনেক সময় দরকার হয় বড় ম্যাচগুলিতে। আর ক্রিকেট কিন্তু এমনি সাইকোলজিক্যাল ম্যাচ, আপনি আসলে সাইকোলজিক্যালি কতটুকু অপোনেন্টের সাথে খেলছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। মাঠের আসলে খেলার ভেতরের থেকে বাইরের খেলাও কিন্তু কিছু থাকে। আমার শব্দ এটা করে থাকে। জি, একটু যদি বলি যে যেমন আমরা শ্রীলঙ্কাকে দেখলাম যে আসলে বোলিংটা একটু খারাপ করে ফেলেছে, তারা কিন্তু ব্যাটিং দিয়ে সেই জিনিসটা পুষিয়ে দিয়েছে। আমরা আফগানিস্তানের ক্ষেত্রেও দেখেছি তারা চেষ্টা করেছে, তারা একটা ব্যালেন্স ম্যাচ করার চেষ্টা করেছে, তারা চেষ্টা করে আসলে হেরেছে। বাংলাদেশে যেদিন দেখে আসলে ব্যাটিং খারাপ করছে, বোলিংও খারাপ করছে, এই জিনিসগুলো আপনাকে আসলে কতটুকু ভাবায়, বা সুপার ফোরে বাংলাদেশের জন্য এটা কতটুকু চ্যালেঞ্জিং হতে পারে? প্রথম জিনিস আমি মনে করি যে সুপার ফোরে উই শুড নট প্লে 4 বোলার্স, আমাদের 5 জন বোলার নিয়ে খেলা উচিত, কারণ এটা টু মাচ অফ এ রিস্ক হয়ে যায়। আপনি যত রান করেন, এখন তো সবাই ক্যালকুলেটিভ করে, আমাদের ওই 2 জন পার্ট টাইমার কিন্তু অত ভালো পার্ট টাইমার নয়। যদি খুব ডাইস উইকেট থাকে, যদি উইকেট খুব স্লো টার্নিং থাকে, তখন হয়তো আপনি পার্ট টাইমার দিয়ে আপনি পার পেয়ে যেতে পারেন। বাট আমি এক্সপেক্টিং যে দুবাইতে উইকেট একটু ভালো হবে, সেক্ষেত্রে পার্ট টাইমারকে দিয়ে 4 ওভার বোলিং করানো উইল বি ভেরি বিগ রিস্ক, অনেক বড় রিস্ক হয়ে যাবে। সেকেন্ডলি, আপনার সুপার ফোরের খেলা T20 ফরম্যাট, এখানে কিন্তু আপনাকে জিততে হলে কিন্তু আপনাকে একটু স্পেশাল কিছু করতে হবে। আর যখন আপনি কোনো টুর্নামেন্ট খেলতে যাবেন, দেন বাইলেটারাল সিরিজ আর টুর্নামেন্ট ডিফারেন্ট। আমরা কিন্তু শ্রীলঙ্কাকে বাইলেটারাল সিরিজে 3-0 হারিয়ে এসেছি। শ্রীলঙ্কায় যে এক্স্যাক্টলি তাদের হোমে যে শ্রীলঙ্কা আমরা 3-0 হারিয়েছি T20 ফরম্যাটে, বাট এশিয়া কাপে এসে কিন্তু তাদেরকে ভিন্ন রকম মনে হচ্ছে। টুর্নামেন্টটা ডিফারেন্ট, টুর্নামেন্টটা ভালো করতে হলে কিন্তু আপনাকে সব কিছু একসাথে করতে হবে, ইভেন ফিল্ডিং অলসো। আপনি কোনো ডিপার্টমেন্ট T20 ফরম্যাটে যদি মিসিং থাকে, তাহলে সেটাই হয়তো আপনার জন্য ভালো কিছু বার্তা বয়ে আনবে না। সো সুপার ফোর উইল বি আরও টাফ, আরও কঠিন হবে, আরও চ্যালেঞ্জিং হবে, বাট ইউ নেভার নো। বাংলাদেশ যখন এই পর্যন্ত চলে এসছে, সো আই থিঙ্ক আমরা কিছু একটা করলেও করতে পারি। আইসিসি টুর্নামেন্টগুলোতে বা এই ধরনের টুর্নামেন্টগুলোতে গেলে কি আমরা একটু এক্সট্রা প্রেশার নিয়ে নিই, যে আপনি একটু আগে বললেন, আসলেও কিন্তু তাই। মানে আপাত দৃষ্টিতে দেখলে দেখা যায় যে আমরা এমন কোনো টিম নাই যাদেরকে হারাই নাই, ইভেন তাদের হোম কন্ডিশনে কেউ মানে হারিয়ে এসেছি, অথচ আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্রফি নাই। আমাদের রেকর্ড তাই বলে। আমরা ইফ আই ক্যান রিমেম্বার 2023 ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হলো আর কি, তার আগে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে গিয়েছি র্যাঙ্কিং নাম্বার 2nd টিম হিসেবে। উই বিট এভরিবডি। আমরা সাউথ আফ্রিকা জিতে এসেছি, আমরা ওয়েস্ট ইন্ডিজ জিতেছি, শ্রীলঙ্কায় জিতেছি, বাংলাদেশে আমরা আফগানিস্তানকে হারালাম, আমরা সবাইকে হারিয়েছি। ওয়ার্ল্ড কাপে যে একটা ম্যাচ 2 ম্যাচ জিতেছি, সো উই লস্ট এভরিথিং। সো ওই প্রেশারটাকে আমাদের সাইকোলজিক্যালি আমরা 19 ওয়ার্ল্ড কাপে সেম হচ্ছে, 23 ওয়ার্ল্ড কাপে সেম হচ্ছে। আপনি যদি
ওয়ার্ল্ড কাপ দেখেন ওই হিসাবে যদি বৈশ্বিক টুর্নামেন্ট যদি দেখেন, বরং এশিয়া কাপে আমাদের রেকর্ড বেশ ভালো, আমরা দুইবার রানার্স আপ হয়েছি, মানে ফাইনাল পর্যন্ত যেতে পেরেছি। বাট ইউ রাইট, আমরা হয়তো এই যখন বাইলেটারাল সিরিজ আমরা খুব ভালো, বাট টুর্নামেন্টগুলিতে আমাদের রেকর্ড খুব একটা ভালো। আমরা ডেফিনেটলি আমাদের মনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা কাজ করে, নিশ্চয়ই কাজ করে, না হলে কেন এমন হবে যে আমাদের এতদিন পর্যন্ত আসলে সাকিব আল হাসানের মতো প্লেয়ার, তামিম ইকবালের মতো প্লেয়ার, কিংবা মাশরাফি, মুশফিক, রিয়াদ, তাদের মতো প্লেয়ার দেখিনি আমরা আসলে এখন পর্যন্ত একটা ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পারিনি। এটা আসলে বাংলাদেশের জন্য আমি বলবো খুব কষ্টের, মানে একটা আনফরচুনেট একটা ব্যাপার নিশ্চয়ই, এবং ক্রিকেট ভক্তদের জন্য। সুমন ভাই, একটু যদি বলি যে বাংলাদেশ ঘন ঘন পরিবর্তন করছে, প্রতি ম্যাচে দেখা যায় 3-4টা পরিবর্তন নিয়ে নামছে, অন্য টিমগুলোতে কিন্তু এরকম সিচুয়েশন দেখা যায় না। এটা কেমন, মানে উইনিং কম্বিনেশন নিয়ে পর্যন্ত আমরা নামতে পারছি না? আমরা কি আসলে প্লেয়ারদের উপর ভরসা কম করছি কিনা ম্যানেজমেন্ট? এবং প্রতিটা টুর্নামেন্টে গিয়ে সেম জিনিস দেখা যায় যে খুব পরিবর্তন করে ফেলে বাংলাদেশ। এটা ভালো কিছু নয়, ডেফিনেটলি ভালো কিছু নয়, কারণ আপনি যখন কাউকে দলে নেবেন তার উপরে আপনার ভরসা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আপনি মনে করছেন যে তিনি ভালো বলে কিন্তু তাকে দলে নিচ্ছেন, তাই না? আপনি যদি কাউকে দলে নেন, কাউকে সিলেক্ট করেন, যে আপনি তাকে মনে করছেন সে আপনাকে সার্ভিস দিতে পারে, ভালো করতে পারে, সেই জন্য আপনি দলে নিয়েছেন। সেক্ষেত্রে যদি আপনি তাকে একটু সুযোগও তাহলে দিতে হবে। একটা দুটি ম্যাচ যে চেঞ্জ করেন, তার ইউ কিপ চেঞ্জিং, তো সেটা আসলে দলের জন্য ভালো, দলের কনফিডেন্সের জন্য ভালো না। একটা দল হিসেবে গড়ে তোলার একটা ব্যাপার থাকে না, সব দলের ডেফিনেটলি একটা টিম কম্বিনেশন। এটা আমরা পার্টনারশিপের কথা বলি না, মানে ব্যাটিং পার্টনারশিপ, তেমন পেয়ার পার্টনারশিপের ব্যাপার থাকে, একটা ওপেনিং পার্টনারশিপ, একটা ওপেনিং পার্টনার্স। বড় দলগুলি দেখবেন সবগুলির ওপেনিং সেটেল, তারা একসাথে 1 বছর 2 বছর খেলছে, সব বড় দলগুলি দেখবেন। সেটাই কিন্তু বলছি যে অন্য টিমে আমরা দেখতে পাই না এত পরিবর্তন। বাংলাদেশ প্রতি ম্যাচে 3-4টা পরিবর্তন নিয়ে নামছে, যেটা আসলে একটু দৃষ্টিকটুও লাগে, বা মনে হয় যে প্লেয়ারদের উপর হয়তো ম্যানেজমেন্ট সেই ভরসাটা রাখছে। দুটি দিকে আছে, প্লেয়ারদের ম্যানেজমেন্টের একটু ভরসা করা দরকার, আর প্লেয়ারদের একটু পারফর্ম করা দরকার, কনসিস্টেন্ট থাকলে তো আপনি কেউ চেঞ্জ করবে না। তো আপনি যদি রান না করবেন তখনই আসলে এই পরিবর্তনগুলি আসে। দুটি দিক আছে, সেটা আমরা হয়তো সুযোগটা একটু বেশি দিতে পারি, আর প্লেয়ারও যদি পারফর্ম করে তাহলে এই আলোচনাটা হয়তো আমাদের করতে হবে না। কিন্তু ওই যে দেন আগেন আমরা যদি বলি যে একটা ম্যাচে আপনি একটা প্লেয়ারকে জাজ করে ফেলছেন, একটা ম্যাচ দিয়ে একটা প্লেয়ারকে আসলে ইভালুয়েট করা, অ্যাসেস করা উচিত না। কারণ দিন বলে একটা কথা থাকে যে আজকে আপনার দিন, কালকে হয়তো বা আমার দিন, আবার পরশু দিন আপনার হতে পারে। সো ওই যে চেঞ্জেসটা, এটা তো প্লেয়ারদের সাইকোলজিক্যালি ওদেরকে একটু উইক করে দেয়। এখনকার ছেলেরা যে খুব সুযোগ পাচ্ছে না সেটা আমি বলবো না, আমি বলবো এখনকার ছেলেরা অনেক সুযোগ পাচ্ছে, বেশি সুযোগ পাচ্ছে, যথেষ্ট সুযোগ পাচ্ছে, দে শুড ইউজ ইট। বাট আপনি যেটা বললেন সেটা হতে পারে যে যখন অন্যরা যেটা করে, আমি যদি টুর্নামেন্টের জন্য একটা টুর্নামেন্টের জন্য খেলতে যাব, আমি যখন কাউকে নিব, উইল প্লে ফুল টুর্নামেন্ট, তারপরে আমি ঠিক করবো যে সে আসলে ভালো করছে কিংবা ভালো করবে কিংবা করবে না, কিংবা ফিউচারে তাকে নিয়ে আমি এগোবো কি এগোবো না। বাট আমার মনে হয় একটা দুটো না, অ্যাটলিস্ট যদি কাউকে সুযোগ দেওয়া হয়, অ্যাটলিস্ট 4 থেকে 5টা ম্যাচ দেওয়ার পরে চিন্তা ভাবনা করা উচিত। মানে সারা জীবন দেখে এসেছি, বা আমি নিজেও স্পোর্টসের সঙ্গে ছিলাম, আমি যতটুকু বুঝি উইনিং কম্বিনেশন বলে একটা জিনিস থাকে, এবং ওইটাই কিন্তু আপনাকে পরের ম্যাচে যেই টিমটা নিয়ে আপনি জিতেছেন সেখানে ওই কম্বিনেশনটা নিয়ে সবাই কিন্তু নামতে চায়। হ্যাঁ, হতে পারে কন্ডিশন অনুযায়ী বা অপোনেন্ট অনুযায়ী 1-2টা চেঞ্জেস আসতে পারে, কিন্তু একদম 3-4টা চেঞ্জেস, এটা আসলে ম্যাচটাকে একটু ভাবায় যে কি হলো, আগের ম্যাচে তাহলে আমরা কিভাবে জিতলাম, এখন এই ম্যাচে কেন তারা নাই। তারপর যেমন একটু যদি বলি নাসুমের বোলিং কেমন আপনি এনজয় করছেন, এবং নাসুম যে বোলিং করছে এটা তো একটা উপভোগের বিষয়, কিন্তু তাকেও কিন্তু সব ম্যাচ দেওয়া হচ্ছে না। হি হ্যাজ চেঞ্জ। আমার এই টুর্নামেন্টে ইজ ডিফারেন্ট বোলিং করতে দেখছি নাসুমকে, হি ইজ সো মোর অ্যাকুরেট। নাসুম সবসময় অ্যাকুরেট, বাট এইবার টুর্নামেন্ট দেখছি একটু লাইভ হচ্ছে বোলিংটা, বেশ লাইভলি বোলিং করছে, বাউন্স পাচ্ছে। ও কখনোই খুব বেশি টার্ন করে না, বলটা অত বেশি টার্ন করাতে পারে না, বাট ওর সবচেয়ে বড় অস্ত্র কনসিস্টেন্সি জায়গায়, নাসুম কিন্তু অনেক কনসিস্টেন্ট, একই জায়গায় বারবার হিট বল করতে পারে। তো 24টা বল করলে হয়তো 20টা বলে একই জায়গায় করতে পারবে। ওর এই অপোনেন্টকে কিন্তু সে রান থামিয়ে দিতে পারে খুব ভালো। তো সেখানে তাকেও কিন্তু আসলে ওভাবে ইউটিলাইজটা একটু, আপনার কি মনে হয় আসলে আপনি ভালো বুঝবেন যে তাকে কি আরো ম্যাচ দেওয়া উচিত ছিল কিনা বা সামনে দেওয়া উচিত কিনা, তাকে ইউটিলাইজটা একটু বেশি? আই এম গ্ল্যাড তাকে আমরা ইউজ করেছি, আমরা তাকে ইউজ করেছি, আমি তাতেই খুশি। আই হোপ যে তাকে আমরা মানে এই শর্টার ফরম্যাটে, আমার মনে হয় মাসুম, আমরা অনেক সময় বুঝি না একটা প্লেয়ারকে অন্য ফরম্যাট দিয়ে বিচার করি। মাসুমের যে বোলিংটা সেটা যদি 50 ওভার্স ফরম্যাটে অত কার্যকরী হয়তো হবে না, কারণ 50 ওভার্স ফরম্যাটে একটু সুযোগ পাওয়া যায়, 5জন ফিল্ডার ভিতরে রাখতে হয়। বাট T20 ফরম্যাটে আই থিঙ্ক হিল ভেরি এফেক্টিভ, কারণ ওর যে বোলিংটা তাকে সেখানে জোর করে মারতে হয়। তো T20 ফরম্যাটে আই থিঙ্ক হিল ভেরি এফেক্টিভ, যেটা তিনি হচ্ছেন। আমার ওর বোলিংটা আমরা T20 ফরম্যাট দিয়ে যদি বিচার করি তাহলে নাসুমের জন্য
বেশি জাস্টিস করা হবে। নিশ্চয়ই। সময় একটা বিরতির সময় হয়ে গেছে, এরপর আবারও আলোচনায় ফিরবো। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। গেম অনে কথা বলছি হাবিবুল বাশার সুমনের সাথে সুপার 4 নিয়ে এশিয়া কাপের। আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। ভাইয়া, আলোচনা ঠিক যেখানে ছিল সেখান থেকে একটু দেখে আসতে চাই যে আসলে শ্রীলঙ্কার উপরে নির্ভর করছিল বাংলাদেশের সুপার 4-এ যাওয়া, সেই মিশন কিন্তু অ্যাকমপ্লিশ। সেটাতে কিন্তু স্বস্তি ফিরেছে বাংলার ক্রিকেট ভক্তদের। একটু তাদের রিয়াকশন দেখে আসতে চাই যে কেমন ছিল শ্রীলঙ্কা জেতার পর। সমীকরণের স্বপ্নকে সাথে নিয়ে বাংলাদেশ দলের অপেক্ষা। শ্রীলঙ্কার ম্যাচ জয়ে কপাল খুলেছে টাইগারদের। তাই তো শেখ মাহেদী আর সাইফ হাসানের হোটেল থেকে ছবি পোস্ট। ম্যাচ জয়ের পর এক এক করে মাঠ ছাড়েন দর্শকরা। স্টেডিয়ামে হাজির দর্শকদের পয়সা উসুল। সেখানে টাইগার সমর্থকদের একটু বাড়তি পাওয়া। লঙ্কান ভক্তরাও আনন্দ নিয়েই মাঠ ছাড়েন। I think the best of the four has come up. Let's see how it unfolds. অনেক ভালো লাগতেছে, দেখতে আসলাম, অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আমরা এই জয়ের জন্যই আসছিলাম শ্রীলঙ্কার, যেহেতু আমরা উঠছি, ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু করব। দেখতে আসছি এটার উদ্দেশ্যে, জেতার উদ্দেশ্যে। আমরা সফল, শ্রীলঙ্কা জিতছে, ওই ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে গেলাম এবং আমরা চাই যে ফাইনাল যাব এবং কাপটাও আমাদের হবে এবারে। হতাশা নিয়ে প্রেস কনফারেন্সে আসেন আফগান কোচ। টুর্নামেন্ট শুরুর আগে এশিয়ার দ্বিতীয় সেরা দলের হুঙ্কার দিয়েছিল তারা। তাদের বিদায় গ্রুপ পর্ব থেকেই। এমন পরাজয় হতাশার। আমরা ভালো খেলতে পারিনি, সেই জন্য টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। ম্যাচ সেরা লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। নিজের খেলা হার না মানা 74 রানের ইনিংসটা ক্যারিয়ারের অন্যতম সেরা বলে আখ্যা দেন। I'm very happy to my Indian. আমরা জিতেছি। আশালঙ্কা কামিন্দুরা আমাকে সঙ্গ দিয়েছে, আমিও মনের মতো একটি ইনিংস খেলেছি। Really well and KJP good support to me. খুশির মাঝেও দুঃখ লোকানো লঙ্কান শিবিরে, কারণ ম্যাচের মাঝেই হার্ট অ্যাটাক করে মারা যান লঙ্কান অলরাউন্ডার দুনিত ভিলদালাগের বাবা। শুভদেবনাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। দেখছিলাম সুমন ভাই, আসলে বাংলার যে ক্রিকেট ভক্তদের মনে আসলে স্বস্তি এসেছে এবং তারা কিন্তু এখন বলছে যে বাংলাদেশ আসলে সুপার 4-এ ভালো কিছু করবে এবং তারা ফাইনালেও পৌঁছাবে, কাপটাও নিয়ে চলে আসতে পারে। এতটুকু কনফিডেন্স কি আপনার মধ্যে আছে? কাজটা কঠিন ডেফিনেটলি, বাট আশা তো আমরা করতেই পারি। আমরা একটা জিনিস ভালো লেগেছে আমার, যখন আমরা শ্রীলঙ্কার সাথে হারলাম, তো তখন কিন্তু ইট ওয়াজ লাইক আমাদের সমীকরণটা অনেক কঠিন হয়ে গেছে। তখন তো রান রেট আমরা অনেক পেছনে, বাট জাকির আলী তখন একটা কথা বলেছিল, আমি শুনে বলেছিলাম যে আসলেই করে বিশ্বাস করে কিনা। তখন তো সে তখনও বলছিল আমরা সুপার 4-এ আমরা এখানে কাপ জিততে এসেছি। আই হোপ যে আমরা এটা বিশ্বাস করতে পেরেছি। এটা নিয়ে অনেকে হাসাহাসিও করছে, হাসাহাসি করেছে। আমরা মনে হচ্ছে যে ও কি আসলে মন থেকে এটা বলছে কিনা, কিংবা কথা বলছে কিনা। বাট আমি সিনসিয়ারলি চাই যে আমরা যেটাই মনে করি বাংলাদেশ টিম এটা বিশ্বাস করুক, শুধু মুখে না, বাংলাদেশ টিম বিশ্বাস করুক না আমরা সুপার 4-এ এসেছি এবং আমরা ফাইনাল পর্যন্ত যেতে চাই এবং কাপও জিততে চাই। এটা যেন বিশ্বাস করতে পারি, ইউ নেভার নো। বিশ্বাসই কিন্তু সবকিছু। আপনি যখন বিশ্বাস করবেন এটা অনেক কিছু অনেক কিছু বদলে দিতে পারে। যেটা নিয়ে আমরা তখন কথা বলছিলাম যে আসলে কনফিডেন্স লেভেলটা কিংবা আত্মবিশ্বাস কিন্তু একটা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। সুমন ভাই, একটু যদি বলি জাকের আলীর কথা আপনি বলছিলেন, কিন্তু এই জাকের আলীর অপরাজিত ওই ইনিংসটাই কিন্তু বাংলাদেশকে অনেকটা হুমকির মুখে ফেলে দিয়েছিল। এই যে যেটা বলছিলাম যে টি-20 মেজাজে খেলতে না পারা, বল বেশি খেলা, রান সে তুলনায় না করা, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশকে আসলে সুপার 4-এ খেয়াল রাখতে হবে। অবশ্যই। আমি ওই ম্যাচটাতে আমি দেখছিলাম, একটা ছিল আপনি জাকির লাস্ট 9 বল মনে 5 রান করেছে, অথবা ডট বল ছিল অনেক শেষের 3 ওভারে, শেষের 2 ওভারে। ইটস কাইন্ড অফ ক্রাইম। আপনি মারতে না পারেন, আপনি ডট বল দিতে পারবেন। টি-20-তে বলাই থাকে যে আপনি একটা ডট বল দিতে পারেন, 2টা ডট বল দিতে পারেন না। আপনি কিছু একটা করতে পারেন, রান নিতে হবে, অথবা ছক্কা মারতে হবে, বাউন্ডারি মারতে হবে, অথবা কিছু একটা করতে হবে। এখানে বললে আর ওই সময়টায় ডট বল আমাদের কাজটা কিন্তু কঠিন করে দিয়েছিল। সো এই জিনিসগুলো আসলে বাংলাদেশকে একটু দেখতে হবে। সুপার 4-এ যদি একটু অন্য দলগুলো নিয়ে কথা বলি শোন ভাই, আসলে পাকিস্তান এবং যদি আমরা বলি যে ইন্ডিয়া এবং পাকিস্তানের সব সময় একটা ম্যাচের উত্তাপ কিন্তু থাকে। আমরা লাস্টেও দেখেছি হয়তোবা পাকিস্তান দাঁড়াতেই পারেনি ইন্ডিয়ার সাথে, কিন্তু মাঠের বাইরের কিছু বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। হ্যান্ডশেক নিয়ে একটা বিষয় ঘটে গেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? স্পোর্টসম্যানশিপের দিক থেকে বলছি। হয় কি, খেলাটা যখন হয় একটা তো ব্যাপার থাকে আপনাদের মধ্যে, একটা
তো রেশারেশি ক্ল্যাশ থাকতেই পারে, রাজনৈতিক অনেক বিষয় আছে, অনেক থাকতেই পারে, কিন্তু আপনি যখন মাঠে খেলতে নেমেছেন, ইউ আর প্লেইং টুগেদার, আপনি খেলছেন, কিন্তু টুর্নামেন্ট খেলছেন। আর এটা তো অনেকেই দেখে, অনেক ইয়াং ক্রিকেটাররা দেখে, নতুন ছেলেরা যারা খেলতে চায় তারা দেখে। এটা কারোর জন্যই কিন্তু সুখকর নয় যে আপনি মাঠে দুটো দিন খেলছে, হ্যান্ডশেক করছে না। আপনি না খেললে এক কথা, বা যখন খেলবেন তখন এই ছোট ছোট বিষয়গুলি আসলে ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয় আমার কাছে মনে হয়। আমার মনে হয় খুব একটা ক্ষতি হতো তারা যদি সেটা করতেন, কারণ উত্তাপ, ভারত পাকিস্তানের উত্তাপ মাঠে কিন্তু খুব একটা ছড়ায় না, মাঠে কিন্তু আগের মতো কিন্তু নেই, এখন ওয়ান সাইডেড খেলাই হয়ে গেছে। আপনি যদি এই বৈশ্বিক টুর্নামেন্টগুলি দেখেন, সবগুলো ওয়ান সাইডেড ম্যাচ। তো এখানে বাড়তি এইটা করার মনে না করে দরকার ছিল, যেটা বললাম যে ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন না। সুপার ফোন একটা প্রতিবেদন আছে, ওটা দেখে বরং আলোচনায় ফিরি। প্রতিবেদনটা দেখে এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে সবার আগে সুপার 4 নিশ্চিত করে ভারত। প্রথম ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে পাত্তাই দেয়নি সূর্যা কুমারের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7 উইকেটে হারায় তারা। আর গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে ভারতের ম্যাচটি শুধুই ছিল নিয়ম রক্ষার। ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভারত আছে দুর্দান্ত ছন্দে, তাই তো সুপার 4-এ চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গম্ভীরের দল। হংকং আর ওমান আগেই বাদ হয়ে যাওয়ায় সুপার 4-এর বাকি 3টি জায়গার জন্য লড়াই ছিল 5টি দলের। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ডু অর ডাই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার 4-এর টিকিট কাটে। অন্যদিকে বি গ্রুপের জটিল সমীকরণের মুখে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারালেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে তাসকিন লিটনরা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এর আশা বাঁচিয়ে রাখে টাইগাররা। বি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও আফগানিস্তান, আর এই ম্যাচের উপরই নির্ভর করছিল বাংলাদেশের সুপার 4-এর ভাগ্য। সমীকরণ দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালে বি গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা চলে যাবে সুপার 4-এ। হয়েছেও তাই, সব সমীকরণ ছাপিয়ে আফগানদের 6 উইকেটে হারায় লঙ্কানরা। তাতেই সুপার 4-এ উঠে যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের লড়াই শেষে শনিবার থেকে শুরু হচ্ছে সুপার 4-এর মহারণ। আর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। সুখন সরকার, নিউজ 24। সুপার 4 শুরু হচ্ছে আসলে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তো হেরেছি, এবার সুপার 4-এর পরীক্ষার পালা। কি মনে হচ্ছে এবং কি কি পরিবর্তন আসতে পারে কালকে? আমি খুব বেশি পরিবর্তন দেখতে চাচ্ছি না আমি পার্সোনালি, কারণ লাস্ট ম্যাচ থেকে যদিও উইনিং কম্বিনেশন কেউ চেঞ্জ করতে চায় না, উইনিং কম্বিনেশন সবাই রেখে দেওয়ার পক্ষপাতে, বাট আমার কাছে মনে হয় যে 4 জন বলে একটু বিট অফ রিস্ক হয়ে যায়। তো সেখানে যদি আমরা একটা চেঞ্জ করতে, আমাদের শেখ মেহেদিকে নিয়ে আসি, তাহলে হয়তো শেখ মেহেদি ব্যাটিংও করতে পারে। ব্যাটিংটা এটা হয়তো শর্ট হবে, বাট ওইটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ বোলিং আপনার লাগবে। শ্রীলঙ্কান ইজ ভেরি, ওরা কিন্তু অনেক ক্যালকুলেটেড ক্রিকেট আমরা দেখেছি খেলতে পারে। সেক্ষেত্রে 5টা বোলার নিয়ে খেললে ভালো হবে। এছাড়া আমি খুব বেশি চেঞ্জ দেখতে চাই না, আমি পার্সোনালি চাই না। আর কন্ডিশন যেমনই হোক, আমি চাই যে খেলাটা বাংলাদেশ যেন একটু আমরা পজিটিভ ইন্টেন্ট নিয়ে যেন মাঠে যাই। বিকজ শ্রীলঙ্কা ফার্স্ট রাউন্ডে খুব ভালো খেলেছে, বাট এই শ্রীলঙ্কাকে সেম টিমকে কিন্তু আমরা 3-0 শ্রীলঙ্কায় যে হারিয়ে এসেছি। সো ওই মেমোরিটা কিন্তু আমাদের মাথায় এখনো আছে। সো ওয়ান ব্যাড গেম, আমাদের তো একটা খারাপ গেম খেলা গিয়েছে শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটা, বাট উই ক্যান ডু ইট করেছি। নিশ্চয়ই পেস বোলিং কোচ শন টেইট আসলে কথা বলেছেন, একটু দেখে আসতে চাই তিনি কি বলেছেন। Look, the beauty of these tournaments is that, as you just mentioned, the games come thick and fast. So you get it's a good chance when the games keep coming to forget about the past a little bit as much as you can, and move on to the next game. Yeah. I think with the Fizz, if he's in an environment where he's happy, I think he will perform well. And I think my job with him is just to make sure he's happy and confident, and the rest he takes care of himself. There's not a lot I can teach him or talk to him about. That's the truth. It is what it is. That's the schedule. We train and then play the next day. So the modern day game, we have a lot of recovery, and we have a lot of data and strength and conditioning coaches and all this stuff, and it all takes care of itself, and you just do the best you can. So
I don't look into that personally. I don't look into that too much. This is international cricket. The schedules are the schedules, and we'll get on with it and hopefully play some good cricket. নিশ্চয়ই বাংলাদেশ আসলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে। মুস্তাফিজ দারুণ ছন্দে আছেন। কালকের ম্যাচ আসলে বাংলাদেশের প্রথম সুপার ফোরের পরীক্ষা। এই ম্যাচটা জিতলে কিন্তু পরবর্তীতে পাকিস্তানকে হারানোরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। সুমন ভাই, ফাইনাল খেলার সম্ভাবনা আমার মনে হচ্ছে কেন জানি। আমার কাছে মনে হয় যে যদি আমরা ফাইনাল খেলতে চাই, কালকের ম্যাচটা মোস্ট ইম্পর্টেন্ট। শুরুটা আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ আছে, ইন্ডিয়া পাকিস্তান, পরপর দুদিন খেলতে হবে আমাদেরকে। একটু প্রেশারে পড়তে হতে পারে ব্যাক টু ব্যাক ম্যাচ। যদি আমরা 50 ওভার্স ম্যাচে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলি, টি-20 অত সমস্যার কথা না ফিজিক্যালি, বাট স্টিল প্রথম ম্যাচটা যদি আমরা বের হতে না পারি আমাদের কাজটা অনেক কঠিন হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে কালকে আমাদের ফাইনাল ম্যাচ, কালকে ভালো করতে পারলে পাকিস্তানও কিন্তু একটু শেকি, মানে একটু নড়বড়ে অবস্থায় আছে, অত কনফিডেন্ট নয়। পাকিস্তানের খেলা দেখে মনে হচ্ছে কনফিডেন্ট, বাট কালকের ম্যাচে যদি আমরা জিততে না পারি, পরপর দুটি ম্যাচ জেতাটা মানে স্টিল পসিবল, বাট কাজটা তখন আরো বেশি কঠিন হয়ে যাবে। কালকে যদি আমরা ম্যাচটা জিততে পারি তাহলে আই এম প্রিটি শিওর যে আমরা আরো দূর যেতে পারবো। নিশ্চয়ই। আর সুমন ভাই, আসলে এখন এশিয়া কাপটা অনেকটা একপেশে হয়ে গেছে, মানে ভারত এরকমই দেখলেও মনে হয় যে ওদের সাইডটা অনেক স্ট্রং, বাকি ওদেরকে আসলে চ্যালেঞ্জ জানানোর মতো অন্য কোনো টিম এশিয়াতে চোখে পড়ে না। এটা আসলে না, দেখুন একটা সময় ছিল কিন্তু অস্ট্রেলিয়া দলটা এমন ছিল, আমি টকিং অ্যাবাউট 2000 থেকে 2007 পর্যন্ত, ওই 8টা বছর অস্ট্রেলিয়া দলটাকে কেউ হারানোর চিন্তা করতো না, কারণ আনবিটেবল ছিল। তো ইন্ডিয়ার কিছুটা এরকম সময় যাচ্ছে সাদা বলের ফরম্যাটে, বাট স্টিল ওই অস্ট্রেলিয়া দলকেও কিন্তু বাংলাদেশ থেকে হারিয়েছিল কার্ডিফে 2005-এ। আমরা আশা করতে পারি যে আসলে অবশ্যই আশা করতে পারি আমরা, এবং আমরা ইন্ডিয়ার সাথে কিন্তু এরকম কাজ করে দেখিয়েছি। নিশ্চয়ই। সুমন ভাই, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। দর্শক, আজকে এখানে শেষ করছি গেম অন। আগামী শুক্রবারে আবারও ফিরে আসবো গেম অনে। তার আগে আশা করবো আসলে কালকে বাংলাদেশ জয় দিয়ে সুপার 4 শুরু করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।